নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং তোমাদের নবম শ্রেণীতে দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের ইতিহাসের প্রশ্ন আসবে 4 নম্বরের, সে সংক্রান্ত প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তবে ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন 4 এবং 8 মার্কের পূর্বেই কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই সেই বিস্তারিত আলোচনাগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমরা সব বুঝতেও পারবে। আর তার পাশাপাশি একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। আজকের আলোচনার প্রশ্নটি হলো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দেখো, আমি কিন্তু পূর্বেই অর্থাৎ আগের আলোচনাতেই কিন্তু আমি তোমাদের ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করেছি। আজ কিন্তু আমি ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, ফরাসি জাতীয় সভা 1789 সালের 9 জুলাই সংবিধান সভায় রূপান্তরিত হয়। আর এই যে সংবিধান সভায় যখন রূপান্তরিত হয়, তখন কিন্তু এই সভার সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিরা। আর ফরাসি সংবিধান সভার মূল কাজই ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচনা করা। তাহলে বুঝতেই পারছো যে ফরাসি জাতীয় সভা 1789 সালের 9 জুলাই কিন্তু সংবিধান সভায় রূপান্তরিত হয় এবং এই সভার সংখ্যাগরিষ্ঠ সদস্য ছিলেন বুর্জোয়া বা মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিরা এবং এই সংবিধান সভার মূল কাজই ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচনা করা। আর এই সংবিধান যখন রচনাই হয়ে গেল, এই সংবিধানের কিছু কার্যাবলী ছিল, গুরুত্বপূর্ণ কিছু কার্যাবলী ছিল। সেই কার্যাবলীগুলোই আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম যে পয়েন্ট আমরা নোট ডাউন করেছি সেটা হলো সামন্ত প্রথার বিলোপ। ফরাসি জাতীয় সভা 1789 সালে 4 থেকে 11 আগস্টের মধ্যে কিন্তু ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ ঘোষণা করেছিল। অর্থাৎ বুঝতেই পারছো, 1789 সালের 9 জুলাই সংবিধান সভায় রূপান্তরিত হয়ে যায় জাতীয় সভা এবং সংখ্যাগরিষ্ঠ ছিল বুর্জোয়া মধ্যবিত্তরা এবং সংবিধান সভার প্রথম কাজই হলো ফ্রান্সের জন্য প্রথম লিখিত সংবিধান রচনা করা। এবং এই সংবিধানের মূল কার্যাবলীগুলো যেগুলো ছিল, তার মধ্যে দেখো, জুলাইতে সংবিধান সভায় রূপান্তরিত হওয়ার পরপরই 4 থেকে 11 আগস্টের মধ্যেই কিন্তু ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ ঘোষণা করা হয়। নাম্বার 2, ফ্রান্সের জন্য সংবিধান রচনা। অর্থাৎ 1789 সালের 20 জুন টেনিস কোর্টের শপথের মধ্য দিয়ে ফ্রান্সবাসী ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনার কিন্তু শপথ নিয়ে ফেলেছিল এবং তা ফরাসি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন। অর্থাৎ ভাবো একবার, যে যখন ফ্রান্সের সম্রাট ষোড়শ লুই ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু ফ্রান্সের জনগণরা শপথ গ্রহণ করেছিলেন সংবিধানের জন্য, অর্থাৎ নতুন সংবিধানের জন্য, 1789 সালের 20 জুন। তারপর 3 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হলো জাতীয় সভার ঘোষণা। অর্থাৎ প্রথমেই বললাম যে ফরাসি জাতীয় সভাই কিন্তু 1789 সালের 9 জুলাই সংবিধান সভায় রূপান্তরিত হয়। কিন্তু আবার দেখো, জাতীয় সভা ঘোষণা, অর্থাৎ 1789 সালে ফরাসি বিপ্লবের লক্ষ্যই ছিল ফ্রান্সে অধিকারভোগী শ্রেণীর অধিকারের বিলুপ্তি ঘটিয়ে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা। এবং এই উদ্দেশ্যে জাতীয় সভা 1789 সালের 4 থেকে 11 আগস্ট, প্রথমেই বললাম যে সামন্ত প্রথার বিলোপ সাধনের ঘোষণা করে দিয়েছিল এবং তার পাশাপাশি প্রায় 30টি নির্দেশ জারি করে সামন্ততন্ত্রের সুযোগ সুবিধাগুলি কেড়ে নেয়। অর্থাৎ বুঝতে পারছো তাহলে যে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ কি কি বিষয়গুলো ইনক্লুড করা হয়। সামন্ত প্রথার বিলোপ করা হয়, ফ্রান্সের জন্য সংবিধান সভা রচনা করা হয় এবং জাতীয় সভা ঘোষণা করা হয়। নেক্সট যে পয়েন্ট আমরা বলবো, ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র। অর্থাৎ সংবিধান সভার আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো এই 1789 সালের 26শে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা।
এর দ্বারা কিন্তু রাজতন্ত্রে বহু অধিকার খর্ব করা হয় এবং ১৭৯২ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তাহলে বুঝতে পারছো যে সংবিধান সভার কার্যাবলীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী হলো ব্যক্তি ও নাগরিকের অধিকার পত্র। অর্থাৎ ১৭৮৯ সালের ২৬শে আগস্ট ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হয় এবং এর দ্বারা রাজতন্ত্রে বহু অধিকার খর্ব করা হয় এবং ১৭৯২ সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো শাসনতান্ত্রিক সংস্কার। সংবিধান সভার উল্লেখযোগ্য সংস্কার কিন্তু ছিল আরেকটি শাসনতান্ত্রিক সংস্কার। কেননা এই সংস্কার ছিল শাসন, আইন ও বিচার বিভাগকে পৃথক করা এবং রাজার ক্ষমতা খর্ব করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ বুঝতে পারছো যে শাসনতান্ত্রিক সংস্কারটা কেন করা হয়েছিল? এটা করাই হয়েছিল যে রাজার অধিকারকে পুরোপুরি খর্ব করে রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ সংবিধান সভার কার্যাবলী ছিল, সেটি হলো অর্থনৈতিক সংস্কার। অর্থাৎ ফ্রান্সের তীব্র অর্থনৈতিক সংকট দূর করতে কিন্তু সংবিধান সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব ধরনের পরোক্ষ কর তুলে দেওয়া হয়, গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের মুদ্রা কিন্তু চালু করা হয়। তাহলে বুঝতেই পারছো যে সংবিধান সভার যে কার্যাবলী ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ কি কি কার্যাবলী ছিল। প্রথম আমরা যেটা দেখলাম, সামন্ত প্রথার কিন্তু বিলোপ ঘোষণা করা হয়। তারপরে ফ্রান্সের জন্য সংবিধান রচনার কথা বলা হয় এবং সেটা কিন্তু শেষ পর্যন্ত ফরাসি যে সম্রাট ছিলেন ষোড়শ লুই, তিনিও কিন্তু মেনে নিতে বাধ্য হন। এর পাশাপাশি জাতীয় সভার ঘোষণা করা হয় এবং ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রও ঘোষণা করা হয়। এর দ্বারা কিন্তু কি করা হয়? রাজতন্ত্রের কিন্তু অবসান ঘটানো হয় ১৭৯২ সালে এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। আর তারপর কি করা হয়? তারপর শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে শাসন, আইন এবং বিচার বিভাগকে পৃথক করা হয় এবং রাজার ক্ষমতাকে কিন্তু খর্ব করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। আর একদম অবশেষে আমরা দেখতে পারি যে অর্থনৈতিক সংস্কার ঘটানো এবং একটা এক্ষেত্রে কিন্তু সংবিধান সভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমস্ত ধরনের যে পরোক্ষ কর ছিল সব কিন্তু তুলে দেওয়া হয়, গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য কিন্তু অ্যাসাইনেট নামক এক ধরনের কাগজের নোট বা কাগজের মুদ্রা কিন্তু চালু করা হয়। তাহলে মূল্যায়ন প্রসঙ্গে আমরা এটুকু বলতে পারি যে নতুন সংবিধান অনুযায়ী, অর্থাৎ ফ্রান্সে যে নতুন সংবিধান রচনা হয়েছিল সেই নতুন সংবিধান অনুযায়ী ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা জায়গায় রাজার ক্ষমতাকে খর্ব করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। আবার আমরা এটাও দেখি যে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। আবার আমরা এটাও লক্ষ্য করি যে শাসনতান্ত্রিক সংস্কার যখন আমরা লক্ষ্য করেছি যে রাজার ক্ষমতা এখানেও কিন্তু খর্ব করে রাজতন্ত্রই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। তা অধিকাংশ জায়গায় কিন্তু আমরা দেখেছি যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এর পাশাপাশি ফ্রান্সের রাজার পরিবর্তে এখন ফরাসি জাতির রাজা, অর্থাৎ এই উপাধি দেয়া হয়। অর্থাৎ রাজাকে বলা হয় তিনি যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হয়ে রাজপদে বসেছেন, এজন্য তাকে বলা হবে ফরাসি জাতির রাজা। তিনি ফ্রান্সের রাজা নয় এবং এই উপাধিটা দেওয়া হয়। প্রকৃত অর্থে এই নতুন সংবিধান হয়ে ওঠে ফ্রান্সের প্রথম গণতান্ত্রিক লিখিত সংবিধান। অর্থাৎ এই সংবিধানের লক্ষ্যই ছিল লিখিত সংবিধান হবে এবং এটা গণতান্ত্রিক সংবিধান হবে, অর্থাৎ সকল মানুষ এবং ফ্রান্সবাসীর জন্য এই সংবিধানটা কাজ করবে এবং তাই কিন্তু হয়েছিল। দেখো তোমরা যদি সংবিধান সভার গুরুত্বপূর্ণ কার্যাবলীকে যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা প্রথমেই করা হয়েছিল কি? সামন্ত প্রথার বিলোপ। অর্থাৎ সামন্ত প্রথাকে পুরোপুরি বিলোপ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ লুপ্ত করে দেওয়া হয়েছিল এবং ফ্রান্সের জন্য নতুন সংবিধান হয়েছিল এবং সেটা সম্পূর্ণ লিখিত এবং ফ্রান্সবাসী অনেক দিন ধরে আশা করেছিল যে এরকম একটা সংবিধান হোক এবং এক্ষেত্রে কিন্তু সম্রাট থাকা অবস্থাতেও ষোড়শ লুই কিন্তু এই সংবিধানকে মেনে নিতে বাধ্য হয়েছিলেন এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করি যে জাতীয় সভার ঘোষণা, অর্থাৎ ১৭৮৯ এর পরেই ৪ থেকে ১১ই আগস্টের মধ্যেই কিন্তু প্রায় ৩০টি নির্দেশ জারি করে সামন্ততন্ত্রের সুযোগ সুবিধাগুলি কেড়ে নেওয়া হয় এবং জাতীয় সভার কিন্তু ঘোষণা করা হয় ১৭৮৯ সালের জুলাই মাসেই
এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করি যে ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্রও কিন্তু ঘোষণা করা হয় এবং রাজতন্ত্রকে বহু অধিকার যেগুলো ছিল সেগুলো কিন্তু সব খর্ব করা হয়। করে ফ্রান্সে কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় ১৭৯২ সালে এবং শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাজার অধিকারকে খর্ব করে কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এর পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করেছি যে অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রেও কিন্তু যে আমরা দেখতে পারি যে সংবিধান সভা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছে। তারা কি করল? পরোক্ষ কর যা ছিল সব কিন্তু তারা তুলে দিল। গির্জার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং ব্যবসা-বাণিজ্যের যাতে সুবিধা হয় সকল ক্ষেত্রে এইজন্য কিন্তু অ্যাসাইনেট নামক একটা কাগজের মুদ্রা কিন্তু চালু করা হলো। দেখো আমি তোমাদের ভেঙে কিন্তু ২-৩ বার খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্রান্সের সংবিধান সভার কার্যাবলীটা কি ছিল। তাহলে আশা করি আর অসুবিধা হবে না তোমাদের। যদি খুব ভালো করে একটু ভিডিওটা দেখো বা শোনো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। এমনভাবে আমি তোমাদের প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৪ নাম্বার, ৮ নাম্বার এবং ২ নাম্বারের প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ আলোচনা করে দেব। তাই তোমার সুবিধার্থে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।